বিশ্ব রাজনীতির মঞ্চে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে জয়ী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন ৯১ ভোট। আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। জাতিসংঘের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানান তিনি। এদিকে এই বিজয়কে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতীক হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। Obtained the required majority, His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. ৪০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। বিশ্ব রাজনীতির বৃহত্তম মঞ্চ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতির আসনে বাংলাদেশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টার দিকে শুরু হয় ভোটাভুটি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিপরীতে ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস কাকুরিস। ভোটাভুটি শেষে ফল ঘোষণায় উঠে আসে বাংলাদেশের অভূতপূর্ব জয়। সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন ৯১ ভোট। আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অভিনন্দন জানান বিজয়ী বাংলাদেশের প্রার্থীকে। দায়িত্ব পালন করা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান সাধারণ অধিবেশনের নতুন সভাপতি। As I mentioned during the interactive debate, working with all of you, I envision addressing these challenges along 6 pillars of action. First, in advancing the organization's work on peace and security, I will draw inspiration from the work of more than 200,000 peacekeepers from Bangladesh who have contributed actively to international peace and security across the globe, from Cyprus to Sudan. Building on my country's experience, I would uphold the Assembly's moral and political authority and champion a holistic approach to peacekeeping and peace building that prioritizes prevention and political solution, strengthens peace building, and protects civilians. I intend to work closely with member states on how we can prevent another lost decade of development and protect the vulnerable people in developing countries. On the implementation of Agenda 2030, with the SDG Summit 2027 in mind, I will work with you all to accelerate implementation of SDGs that are lagging or regressing. এদিকে এই বিজয়কে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতার মাপকাঠি হিসাবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বিরাট সফলতা, গ্লোবাল সফলতা, ভিজিবিলিটির সফলতা এবং বাংলাদেশের প্রতি ওয়ার্ল্ডের স্বীকৃতি। বাংলাদেশে অনেকটা গ্লোবাল ইনফ্লুয়েন্স রাখ করে and we confidently stood our candidature and won for this the position of President of the General Assembly এবং কন্টেস্ট করে আমরা জিতছি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্র সচিব প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন হওয়ার বিষয়ে আলোচনার জন্য যোগ দিচ্ছেন ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজ মিশু। মিশু, আপনাকে ধন্যবাদ। তো বিশ্বমঞ্চে বাংলাদেশের এই যে বিজয়, এটিকে আপনি কিভাবে দেখছেন, আর এর ফলে আন্তর্জাতিক কূটনীতিতে কি ধরনের সুবিধা পেতে পারে বাংলাদেশ? ধন্যবাদ দেবাশিস। এই বিজয়টা হচ্ছে নানা কারণ তাৎপর্যপূর্ণ। আমরা অনেকেই জাতিসংঘের আসলে কতখানি সক্ষমতা আছে, জাতিসংঘ কি করতে পারে, রাজনৈতিকভাবে জাতিসংঘের আদৌ কোনো ক্ষমতা আছে কিনা সেসব প্রশ্ন তুলি, এবং সেই সব প্রশ্ন নিশ্চিতভাবে যৌক্তিক। কিন্তু আমি কূটনীতি নিয়ে কাজ করার সুবাদে বলতে পারি অনেক সফট ইস্যু আছে। ধরেন যেমন কোভিডের সময় যে আমরা যে বিপুল পরিমাণ টিকা পেলাম, সেটা কিন্তু পেয়েছিলাম গ্যাভির কাছ থেকে, গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, তাদের কাছ থেকে। অথবা এখন আমরা যে টিকাগুলো কিনি বিভিন্ন টিকাদান কর্মসূচির আওতায়, সেগুলো সেখান থেকে আসে। ফলে এরকম সফট জলবায়ু পরিবর্তনের মতো ইস্যু, সামাজিক বিভিন্ন যে চ্যালেঞ্জ, বিবাহ, বহুবিবাহ, এই সমস্ত সংকট, এর পাশাপাশি ধরেন সামাজিক নিরাপত্তা বিভিন্ন কর্মসূচি, সেই সব জায়গায় কিন্তু জাতিসংঘের বিশেষ করে সাধারণ পরিষদের যিনি সভাপতি, তার এক ধরনের প্রভাব থাকে বা সবসময় ছিল বলে আমরা ধারণা করি। ফলে সেই জায়গায়
খানিকটা হয়তো বা বাংলাদেশ খানিকটা সুবিধা পেতে পারে বলে আমরা ধারণা করছি। দ্বিতীয়ত হচ্ছে যে এটা তো একটা গ্লোবাল কম্পিটিশন, সেখানে আসলে প্রার্থী খলিলুর রহমান হলেন, এর আগে প্রার্থী তৌহিদ হোসেন ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু আমরা যখন নির্বাচন করলাম তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় আসার পর খলিলুর রহমানকে প্রার্থী করলো। কিন্তু এই নির্বাচনের প্রার্থীতা কিন্তু বাংলাদেশ ঘোষণা করেছিল 2020 সালে। এই নির্বাচনটা যে কারণে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে 2026 সালে ফেব্রুয়ারি মাসে যখন এই নতুন সরকার দায়িত্ব নিল, তারপরে তারা এই নির্বাচনটার ক্যাম্পেইনের জন্য সময় পেয়েছেন মাত্র 3 মাস। বিপরীতে সাইপ্রাস ইউরোপের একটি দেশ, এবং আপনি জানেন যে বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের, বিশেষ করে বিমান কেনাকাটা সংক্রান্ত বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কেনা, ইউরোপের একটি দেশ থেকে না কেনা, সেটি নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছে। ফলে সাইপ্রাস যেহেতু ইউরোপের দেশ, তাদের নিজস্ব ভোট ব্যাংকটি আছে 27টি দেশ, এবং তারা 2016 সালে প্রার্থিতা ঘোষণা করেছিল। ফলে এবং গত 1 বছর ধরে তারা জোরালোভাবে প্রচারণা চালিয়েছে। ফলে সেটিকে সেই অর্থে বাংলাদেশের কূটনৈতিক সফলতা এবং 3 মাসের একটি সরকারের কূটনৈতিক সফলতা যদি সরকার বলে থাকে, তাহলে সেটিকে আসলে সমর্থন করাটা অনেকখানি যৌক্তিক। ফলে সেই অর্থে এটি একটি বড় ঘটনা। এবং এর আগে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি 40 বছর আগে, যেটা আমরা আমার সহকর্মী মুশফিকের নিউজেও দেখছিলাম, তিনি এই দায়িত্ব পালন করেছেন। ফলে সেই জায়গাটাই সফট ডিপ্লোমেসি, সামাজিক বিভিন্ন ইস্যু, বিভিন্ন ইস্যু, আমরা বলছি না যে এর ভিতর দিয়ে ধরেন ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশ থামিয়ে ফেলবে বা জাতিসংঘ থামাতে পারবে, সেই সক্ষমতা যে জাতিসংঘের নাই সেটা আমরা জানি, কিন্তু অন্তত সামাজিক বিভিন্ন ইস্যু, বিভিন্ন ইস্যু, সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা খানিকটা সুবিধা পেতে পারি। আরেকটা বিষয় বলে শেষ করি দেবাশিস, সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট। বাংলাদেশ সেটার জন্য ভীষণভাবে সাফার করছে। ফলে এই ইস্যুটাকে জাতিসংঘের মতো মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে জীবিত রাখা, অ্যালাইভ রাখা এত সংকট, ফলে সেই জায়গায় যদি সাধারণ পরিষদ একটা ভূমিকা নেয়, এবং যেহেতু খলিলুর রহমান সাহেব রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ছিলেন প্রফেসর ইউনূসের সরকারের, ফলে তার ভালো জানা বোঝা থাকার কথা। ফলে সেই ইস্যুটাকে বিশ্বমঞ্চে অন্তত জীবিত রাখা, রোহিঙ্গাদের ভরণ পোষণের খরচ কমছে, সেই জায়গায় যদি খানিকটা সাপোর্ট পাওয়া যায়, সেইটা হয়তো খানিকটা ইতিবাচক অর্জন হতে পারে। ধন্যবাদ মিশু। আরেকটি জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে যে খলিলুর রহমান তো প্রচারণায় বলেছিলেন যে তিনি ফুল টাইম সভাপতির দায়িত্ব পালন করতে চান। তাহলে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আসছে এখন, তাহলে কি তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বা ছেড়ে দিবেন? দেবাশিস, কালকেও বা আজকেও ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়, নিউ ইয়র্কে বাংলাদেশের যে স্থায়ী মিশন, তাদের সবার সঙ্গে কথাবার্তা বলে মানে খলিলুর রহমান বাংলাদেশ এত ভোটের ব্যবধানে জিতবে, সেটা আসলে সম্ভবত অনেকের কাছে প্রত্যাশিত ছিল না। ধরেন মোট 190টা ভোট, তার ভিতরে বাংলাদেশ মোট ভোট কাস্ট হয়েছে মোট 190 ভোট, এর ভিতরে বাংলাদেশ পেয়েছে 99 ভোট, সাইপ্রাস পেয়েছে 91 ভোট। ফলে এত ভোট বাংলাদেশ পাবে সেটি কিন্তু অনেকেই ধারণা করে নেই। ফলে খলিলুর রহমান যখন এই ঘোষণা দেন, বিভিন্ন সময় তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তার সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি যেমনটা বলছেন, তিনি বলছেন যে তার সঙ্গে প্রধানমন্ত্রীর যে কথা হয়েছে, সেই কথার পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন যে তিনি ফুল টাইম সভাপতির দায়িত্ব পালন করবেন। তো কাজে প্রশ্ন আসে, খলিলুর রহমান তাহলে কি পররাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব সেটা ছেড়ে দিচ্ছেন বা পদত্যাগ করবেন কিনা? এইটার একটা ইঙ্গিত তিনি আমাদেরকে দিয়েছিলেন। তিনি যেমনটা বলেছিলেন যে পদত্যাগই একমাত্র সমাধান না, এমন হতে পারে তিনি একটা লম্বা ছুটিতে যাবেন 1 বছরের জন্য। সেটা হতে পারে হয়তো, যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী রয়েছেন, যিনি রাজনৈতিক মানুষ, নির্বাচিত এমপি, প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন, তারা হয়তো চালাবেন। ফলে আমরা ধারণা করছি খলিলুর রহমান 1 বছরের ছুটিতে যাবেন তার আগের ঘোষণা অনুযায়ী। কিন্তু মাথায় রাখতে হবে, এই সিদ্ধান্তটি তার একার উপর নির্ভর করে না, এর সঙ্গে সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন এবং সিদ্ধান্তের বিষয়টিও রয়েছে। একসঙ্গে দুটি দায়িত্ব পালন করার রেকর্ডও কিন্তু রয়েছে বিভিন্ন সভাপতির। ফলে আমরা ধারণা করছি তিনি 1 বছরের জন্য হয়তো ছুটিতে যাবেন। ধন্যবাদ মাহফুজ মিশু আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য।